হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি তো জাস্ট মজা করেছি। শুধু মজা? আর কিছু না। ঠিক আছে, আমায় ফোন দাও এক্ষুনি। এই নেন। আমি বাসায় যাচ্ছি। আর তোমার কিছু লাগবে? না, আম্মুকে লাগবে আমার। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। এরপর নীলা চলে গেল। এই কয় মিনিটে আমি বুঝে গেছি মেয়েটা অনেক পাগলি। এর মধ্যে অনেক বাচ্চা বাচ্চা ভাব রয়েছে, যার সবগুলো রিয়ার মধ্যে ছিল। খুব খারাপ লাগতেছে এখন। কি করে পারলো রিয়া আমাকে এইভাবে একা ফেলে রেখে চলে যেতে? শিহাব কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছে, কারণ একমাত্র ওর পথের কাঁটা। আমি তো অনেক দূরে চলে এসেছি। এসব ভাবতেছি ঠিক তখনই আম্মু এলো। কি রে, কি হয়েছে? কি ভাবিস? কিছু না। জান্নাত কোথায়? বাসায় আছে নীলার সাথে। ওকে একবার আমার কাছে নিয়ে আসবে আজকে। ঠিক আছে, এই নে, তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। আম্মু রান্না খাবার খেয়ে নিলাম। শরীরটা এখন একটু ভালো লাগতেছে। আম্মু আমার পাশে বসে আছে। এর আগে আম্মু নীলাকে ফোন করে আমার আপুটাকে নিয়ে আসতে বলেছে। কিছু সময় পরে নীলা জান্নাতকে নিয়ে এলো। আমার আপু নীলার কোল থেকে নেমে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আমার আপু কেমন আছে? কি হলো, কথা বলে না কেন? আম্মু, ওকে বলে দাও আমি কারোর সাথে কথা বলি না। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ি তাহলে। বেড থেকে ফেলে দেবো একদম ঘুমিয়ে পড়লে। তাহলে কি করব? কেউ তো আমার সাথে কথাও বলে না। বলবে এখন থেকে। তাহলে ঠিক আছে। ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আমার সাথে কথা বলনি কেন? আমি একটা কাজে ছিলাম, তাই তোমার সাথে কথা বলতে পারি নাই। আর কখনো হবে না। এই সরি বললাম। মনে থাকবে তো? এটাই শেষবার কিন্তু। ওকে মহারানী। আমাদের ভাই বোনের রাগারাগি দেখে আম্মু আর নীলা চুপি চুপি হাসতেছিল। এইভাবে আজকের দিনটা কেটে গেল। আম্মু সবাইকে নিয়ে রাতে চলে গেল। আম্মু রাতে আমার কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, কারণ আমি এখন মোটামুটি সুস্থ। তাছাড়াও আম্মু এখানে থাকলে সারা রাত ঘুমাতো না, তাই আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামা আমার বেডের পাশে বসে আছে। তোর ঘুম ভেঙেছে তাহলে? আমার ওপরে এখনো রাগ করে আছিস? আমি বুঝি তোর রাগ করাটাই স্বাভাবিক, তবে তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে বুঝতি আমার কিছুই করার ছিল না। আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভাইয়া, তুই কোথাও যাবি না? না থাক, ওকে এইসব বলে লাভ নেই। আম্মু, তুমি কখন আসলে? এইমাত্র। তুই তোর মামার উপরে রাগ করে আছিস, তাই না? শোন তাহলে। এরপর আম্মু বলতে শুরু করলেন, তুই হয়তো জানিস আমি আর তোর আব্বু পালিয়ে বিয়ে করেছিলাম। তার একমাত্র কারণ হচ্ছে আমার আব্বু। আমি আর তোর আব্বু দুজন দুজনকে ভালোবাসতাম। এটা গিয়ে আমি ভাইয়ার কাছে বলি, ভাইয়া রাজি হয়ে যায়। তবে সে আব্বুকে বলতে বলে। তুই জানিস না, আব্বু খুব রাগী মানুষ ছিলেন। সে যেটা বলতেন সেটাই করেই ছাড়তেন। আমি তোর আব্বুকে নিয়ে আমার আব্বুর কাছে যাই। তখন তোর আব্বুর কোনো চাকরি ছিল না, তাই আব্বু সোজাভাবে না করে দেন। এরপর আমরা পালিয়ে বিয়ে করেছিলাম এবং অনেক দূরে, কাউকে না বলে ওই অচেনা শহরে পাড়ি দিয়েছিলাম। আমি জানি তোর রাগ এখানেই কেন। তোর মামা আমাদের খোঁজ খবর নেয়নি, তাই না? হুম। আমি আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছিলাম ভাইয়া অনেকবার আমার খোঁজ করেছিল, কিন্তু খোঁজ পাননি। তুই হবার 2 বছর পর তোর মামা একবার আমাদের খোঁজ পেয়ে গিয়েছিল এবং আমাদের কাছে এসে আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমরা যাইনি। তার কারণ হচ্ছে আব্বু। আব্বু নাকি আমার উপরে খুব রাগ করে আছে, তাই আমরা যাইনি। এরপর বাসা চেঞ্জ করে ফেলি। এবার বল, এখানে তোর মামার দোষ কোথায়? সরি মামা। এখানে সরি বলার কিছু নেই, সব ভুল বোঝাবুঝি। তবে আমার এতদিনের কষ্ট দূর হয়ে গেছে তোর কাছে থেকে আজ মামা ডাক শুনে। হয়েছে, এখন তো সব ক্লিয়ার। হুম। আপু, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। শ্রাবণকে আজ বাসায় নিয়ে যেতে হবে। ওকে, যা। হুম। এরপর ডাক্তারের সাথে কথা বলে সব কাজ শেষ করে মামা আমাকে গাড়িতে উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। একটা বড় বাড়ির সামনে সে গাড়িটা থামলো। আমাকে হুইল চেয়ারে বসানো হলো।
এবং ভিতরে প্রবেশ করে আমি আরো অনেক অবাক হলাম। বাসাটা অনেক সুন্দর করে সাজানো। এরকম বাড়ি আমি আগে কখনোই দেখি নাই। বাইরে থেকে দেখেছি, তবে ভিতর থেকে নয়। নীলা, কোথায় তুই? নীলা উপর থেকে বলল, জি আব্বু, কিছু হয়েছে কি? একবার নিচে আয় তো। হুম, বলো কি হয়েছে? শ্রাবণকে ওপরে উত্তর দিকের রুমটা দেখিয়ে দে। আজ থেকে ও ওই রুমেই থাকবে। ঠিক আছে আব্বু, এই চলো আমার সাথে। আমি কি করে যাব মনে মনে ভাবতেছি। এই, তুই কি বোকা নাকি? দেখিস না ও অসুস্থ? ওকে চেয়ার থেকে তুলে কাঁধে ভর দিয়ে নিয়ে যা। ও সরি, মনে ছিল না। এরপর নীলা আমাকে ধরে উপরে নিয়ে যেতে লাগলো। আমার খুব লজ্জা লাগতেছিল, তারপরেও মামার জন্য কিছু বললাম না। কি মিস্টার, কেমন লাগছে এখন? ভালো। ভালো তো লাগবেই, একটা মেয়ের উপর ভর দিয়ে এসেছেন। দেখুন, আমি আপনার সাথে এখন ঝগড়া করতে চাই না। ওকে ওকে, এত রাখেন কেন? এইটা না আপনার রুম? কোনো সমস্যা হলে ডাক দিয়েন, আমি জান্নাতের কাছে যাই। হুম। আমি বিছানায় শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ করার সাথে সাথেই রিয়ার বলা কথাগুলো আমার মনে পড়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। কি করে রিয়াকে ভুলে যাই? কি করলে আর রিয়ার কথা মনে পড়বে না? মনটা খারাপ হয়ে গেল। রিয়া কিনা শেষ পর্যন্ত আমাকে ছোট লোক বলে গালি দিল। আসলে এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। আর শিহাবের সামনে একদিন গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। ও কি করে পারলো আমাকে এইভাবে আঘাত করতে? না, আমাকে জীবনে বড় কিছু হতে হবে, না হলে আমার জীবনের কোনো স্বপ্ন পূরণ হবে না। পূরণ হবে না আমার ভিতরের প্রতিশোধগুলো। এইসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে বিকালে ঘুম ভাঙলো। শ্রাবণ বাবা, উঠ, ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নে। আম্মু এখন ক্ষুধা নেই। না খেলে অসুস্থ হয়ে যাবি। তাড়াতাড়ি উঠ, খেয়ে নে। ওকে। এরপর আম্মু আমাকে ফ্রেশ হতে সাহায্য করলো এবং আম্মুর আনা খাবারগুলো খেয়ে নিলাম। আম্মু, একটা কথা ছিল। কি কথা বল। আম্মু, আমি আবার লেখাপড়া শুরু করতে চাই। তোর কি মাথা খারাপ হলো নাকি? কেন? সবে মতো তুই হসপিটাল থেকে ছাড়া পেলি, আর এখনই এই কথা বলছিস? তাহলে কবে শুরু করবো আম্মু? 1 মাস পরে আমি নিজে গিয়ে তোকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসবো। মামা, তুমি? তোদের সব কথা শুনছিলাম। তুই যখন আবার লেখাপড়া করতে চাস তাহলে কর, সমস্যা নেই। হুম। কিন্তু তোর কলেজের সার্টিফিকেট পাবো কোথায়? ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমার বন্ধুকে ফোন করে দিয়ে যেতে বলবো। তাহলে তো কোনো প্রবলেম নেই। হুম। মামা, আমার না এই ঘরে একা একা শুয়ে থাকতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চল, তোকে নিয়ে ছাদে যাই। ওখানে নীলা আর জান্নাত আছে। ওকে, চলো। এরপর আম্মু নিচে চলে গেল আর মামা আমাকে নিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখি জান্নাত আর নীলা গল্প করে। এই দেখ কাকে নিয়ে এসেছি। ও ভাইয়া, তুমি আসছো? জান্নাত আমার কাছে এসে, আম্মু, ভাইয়াকে ধরো না, ভাইয়ার শরীর খারাপ তো। ও সরি ভাইয়া, এসো আমাদের কাছে এসে বসো। হুম। আব্বু, তুমি নিচে যাও। তবে শ্রাবণকে নিচে নিয়ে যাবে কে এরপর? আমি আছি না, তুমি যাও তো। এক প্রকার জোর করে মামাকে নিচে পাঠিয়ে দিল নীলা। এই যে, কি ভাবতেছো? কই কিছু না তো। আমাকে একটা কথা বলবা? কি? তোমাকে এইভাবে মেরেছিল কারা? আমি কাউকে দেখি নাই। ও, তোমার কোনো গফ আছে? এই কি বলেন আপনি এগুলো? এখানে জান্নাত আছে দেখছেন? ভাইয়া, আমি কিছু শুনি নাই। ভাই কি বিয়াদব মেয়ে দেখছেন? সব শুনেও না শোনার ভান করে। হাসবেন না, আমার রাগ হচ্ছে কিন্তু। এইভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসলো। নীলা আমাকে নিয়ে নিচে আসলো। এইটুকু সময় কথা বলে বুঝলাম নীলা অনেক ভালো মনের মানুষ, তবে পাগলামিটা একটু বেশিই করে। আমার রুমে এসে বলল, তুমি এখানে বিছানায় শুয়ে পড়ো। ওকে। 1 মিনিট দাঁড়াও, এই ওষুধগুলো খেয়ে নাও। ঠিক আছে, দেন। এরপর আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। আমি একটু বাইরে যাচ্ছি, আপনার জন্য একটা সারপ্রাইজ আনতে। আমার কোনো সারপ্রাইজ লাগবে না। তুমিও না খুব বোরিং। হুম। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি গেলাম। এই মেয়েটা অনেক অল্প সময়ে আমাকে অনেক আপন করে নিয়েছে, তা না হলে কেউ এইভাবে ব্যবহার করতে পারতো না। যাই হোক, আমি শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসতেছে না। ঘুম আসবে কি করে? বিকালেই তো ঘুম থেকে উঠলাম। এখন একটা ফোন থাকলে সময়টা কেটে যেত। পাশে চেয়ে দেখি একটা টিভি রিমোট। রিমোটটা হাতে নিয়ে রুমের চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। খুঁজে পেয়েছি টিভি। আসলে শরীর ভালো না তো তাই।
খেয়াল করি নাই যে এই রুমে টিভি আছে কিনা। টিভি অন করে দেখতে লাগলাম। আনুমানিক 2 ঘন্টা পরে নীলা আমার রুমে এলো, হাতে একটা প্যাকেট নিয়ে। আমি সেদিকে খেয়াল না করে টিভি দেখে চলেছি। এই যে মিস্টার, এদিকে দেখেন, কি হয়েছে বলুন? তোমার জন্য একটা গিফট এনেছি। আমার কোনো গিফট লাগবে না। প্লিজ নাও না, আমি অনেক আশা করে নিয়ে এসেছি। প্লিজ প্লিজ প্লিজ। অনেক মিনতি করতেছে, তাই আমি বললাম ঠিক আছে দিন, তবে এটাই শেষ, আর কিন্তু কখনো কোনো গিফট নিব না। আচ্ছা, এই নাও। কি এটার ভিতরে? খুলে দেখো। আমি উপরের কাগজ সরিয়ে ভেতরে একটা মোবাইল ফোনের বাক্স দেখতে পেলাম। খুলে দেখি একটা অ্যান্ড্রয়েড ফোন। দেখে মনে হচ্ছে অনেক দামি। এটা ব্যবহার করার যোগ্য আমি নই, তাই নীলাকে বললাম আমি আপনার গিফট নিতে পারবো না। কেন? আপনি হয়তো জানেন না, আমি সাধারণ একটা ছেলে। মামা আমার চিকিৎসা করছে, তার জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। জানি না এই মামার এই ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারবো কিনা, তার উপরে আবার আপনার এই দামি উপহার। একদম চুপ। তুমি আমাদেরকে আপন মনে করো না, তাই না? আসলে সেটা নয়। না, তুমি আমাদেরকে আপন মনেই করো না। আপন মনে করলে তুমি আমাকে এই কথাগুলো বলতেই পারতে না। আপনি বিশ্বাস করুন, আমি ওইভাবে বলতে চাইনি। আমাকে মাফ করে দিন, আই এম সো সরি। আর কখনো এসব কথা বলবে না তো? না, বলবো না। আচ্ছা ঠিক আছে, মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমার দেওয়া এই গিফটটা তোমাকে এখন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, নিব। ধন্যবাদ। এরপর আমি মোবাইলটা অন করলাম। আসলে আমি অ্যান্ড্রয়েড ফোন আগে ব্যবহার করেছি আব্বু বেঁচে থাকতে, তাই ওপেন করতে প্রবলেম হলো না। আব্বু মারা যাবার পর শখের মোবাইলটা বিক্রি করে দিয়েছিলাম। ভিতরে সিম কার্ড ভরা আছে, আমি কিনে এনেছি। সো কাউকে ফোন দিয়ে উল্টোপাল্টা কথা বলা যাবে না, তাহলে আমি ফেসে যাব। আমাকে দেখে আপনার সেরকম মনে হয় নাকি? না, তবে ছেলেদের বিশ্বাস নেই। উফ, মোবাইলটা আমার কাছে দাও তো। এই যে নিন। এই দেখো, এইটা আমার নাম্বার, কোনো সমস্যা হলে কল করবা, ঠিক আছে? হুম, আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ, রাত হয়ে গেল, বই পড়তে হবে তো। ওকে যান। নীলা যাওয়ার পরেই নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। কেন জানি না, তবে মেয়েটা এত বকবক করতে পারে বলে শেষ করা যাবে না। নীলা মোবাইলটা গিফট করছে, ভালো হয়েছে। তার কারণ আমার একটা ফোনের দরকার ছিল বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য। যেহেতু আমার কাছে শুধু শাওনের নাম্বার মুখস্থ করা ছিল, তাই শাওনকে ফোন দিলাম। কিছু সময় পরে কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? বন্ধু, আমি শ্রাবণ। বন্ধু, কি খবর? কেমন আছিস? তোর শরীর এখন কেমন? এ ভাই, আস্তে আস্তে বল। আমি ঠিক আছি, সুস্থ আছি। তুই কেমন আছিস? তোকে ছাড়া ভালো নেই। ধর এসব বাদ দে, আর 2 মাস পর পরীক্ষা, ভালো করে লেখাপড়া কর। কিন্তু তুই কি করবি? আমি পরীক্ষা দিব, বাট খুলনা থেকে নয়, ঢাকা থেকে দিব। কেন বন্ধু? আর যাব না ওই পাপিষ্ঠ শহরে, যেখানে ভালোবাসা বলতে কিছু নেই। ওকে বন্ধু, বেস্ট ইউর ফর ইউর। তোকে যে কারণে ফোন দিয়েছিলাম। কি কারণ বল? এটা আমার নতুন নাম্বার, সেভ করে রাখিস। ওকে। যেহেতু নতুন সিম, তাই কারো নাম্বার নেই। তুই প্লিজ মেসেজ করে আমাকে সকলের নাম্বার পাঠাবি? ওকে, পাঠাচ্ছি, তবে একটু সময় লাগবে। ওকে বন্ধু। তুই তোর ফেসবুক আইডি ওপেন করিস, মেসেজও পাঠিয়ে দেবানে। ওকে বন্ধু, রাখি, ভালো থাকিস। ওকে, তুইও নিজের খেয়াল রাখিস। এরপর ফোন কেটে দিলাম। আজ অনেকদিন পরে ফেসবুকের কথা মনে পড়লো, তাই ফেসবুকে ঢুকলাম, কিন্তু কাজ হলো না। উফ, আমার তো ওয়াইফাই অন করতেই মনে নাই, কিন্তু আমি তো পাসওয়ার্ডই জানি না। তাই নীলাকে কল করলাম। হ্যালো, কি হয়েছে? তেমন কিছু না। আপনাদের বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি? তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আরে দাঁড়ান, আসার দরকার। তার আগে ফোন কেটে দিল। এই মেয়ে পারেও, পুরো কথা না শুনে এক দৌড়। পাসওয়ার্ড তো ফোনে বললেই পারতো। 1 মিনিটের মধ্যে তিনি আমার রুমে হাজির। ফোন দাও, আমি কানেক্ট করে দিই। এই নিন। আর আপনি না আসলেও পারতেন, পাসওয়ার্ড তো ফোনে বললেই হতো। কেন, আমি আসলে কোনো সমস্যা আছে? আমি তা বলি নাই। এই নাও তোমার ফোন। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না, আমি জানি এমবি ছাড়া ফোন একদম অচল। সেটা আপনার কাছে হতে পারে, আমার মতো ছেলেদের কাছে ফোন তো ফোনই হয়, হোক সেটা দামি বা কম দামি। এই, তুমি সবসময় এমন করে কথা বলো কেন? আমি এমনই। থাকো তুমি এইভাবে, আমি যাই আমার ছোট আপির কাছে। আচ্ছা যান। এরপর আমি আজ দীর্ঘ 2 বছর পরে ফেসবুকে লগ ইন করলাম। অনেকগুলো মেসেজের নোটিফিকেশন দেখতে পেলাম। প্রথমে এই মেসেজগুলো দেখতে লাগলাম। কিছু কলেজ ফ্রেন্ড মেসেজ দিয়েছে, তাদের মেসেজের উত্তর দিতে লাগলাম। এরপর শাওনের দেওয়া নাম্বারগুলো ফোনে সেভ করতে লাগলাম।
নাম্বারগুলো সেভ করলেই রাজুকে ফোন দিলাম। কিছু সময় পরে রিসিভ করলো। হ্যালো, কে? আমি শ্রাবণ। ভাই, কেমন আছিস তুই? আর কি অবস্থায় আছিস এখন? ভালো আছি বন্ধু। এখন আমি মামার বাসায় আছি। ও যাক, তুই ভালো আছিস এটাই অনেক। ভাই, একটা কথা বলবি? বল, জিজ্ঞেস করার কি আছে? রিয়া কেমন আছে? তুই আবার এই রিয়া রিয়া করতেছিস? বন্ধু, কি করব বল? জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা ছিল এটা। মন যে মানতে চায় না। বন্ধু, আমি তোকে বলি কি, শোন, তুই ঠান্ডা মাথায় ভাব, রিয়া তোকে কিভাবে অপমান করেছে। একটু কল্পনা করে দেখ। হুম শুধু না, তুই আমাকে বল, আর কখনো রিয়ার কথা ভাববি না। ওকে। আর শোন, আমি, শাওন আর দুইজন মিলে তোকে দেখতে আসবো। শুধু শুধু আমার জন্য টাকা খরচ করবি? তুই কি বলবি আবার বল তো? সরি ভাই। আমার ইচ্ছে করতেছে তোকে ফোনের ভেতরে গিয়ে মারি। তোদের যেদিন সুবিধা হয় সেদিন আয়। ওকে বন্ধু। আচ্ছা, ভালো থাকিস, পরে ফোন দিবনি। ওকে। আপনাদের একটা কথা বলে দেই, যেহেতু আমাকে ডাক্তার হাঁটতে বারণ করছে, তাই আপনারা ভাইবেন না যে আমি সারা দিন শুধু শুয়ে থাকবো। আমার ঘুমাবার খাটে বালিশ দিয়ে বসে থাকি, তাই আমি চারিদিকে ঘুরে ফিরে দেখতে পাই। এরপর ফোন কেটে দিলাম। ফোনটা পাশে রেখে যেই দরজার দিকে তাকালাম, আমি ভয় পেয়ে গেলাম, কারণ দরজার কাছে জান্নাত রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। আমি ভয়ে ভয়ে বললাম, কিরে, তুই আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? তাকিয়ে আসছি তাই না? তা নয় তো কি। আমি সেই যে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি সেদিকে খেয়ালই নেই তোমার। সরি রে, আমি দেখতে পাই নাই, ফোনে কথা বলতেছিলাম। সেই জন্য আজকে কিছু বললাম না। ভাইয়া, তুমি নতুন ফোন কিনেছো? তোর নীলা আপু কিনে দিয়েছে। ও, ভালো হয়েছে। এরপর আমি আর জান্নাত কিছু সময় বসে গল্প করলাম, আর জান্নাত তো শুধু নীলার জয়গান করতেছে। বুঝলাম নীলা জান্নাতকে খুব আদর করে। আমাদের কথার মাঝে আম্মু চলে এলো, হাতে খাবারের থালা নিয়ে। আম্মু, তুমি এবার নিচে যাও। ঠিক আছে আম্মু, নিচে আপু আছে না? আছে তো, যাও। এরপর জান্নাত নিচে চলে গেল। শ্রাবণ, তোর খুব ক্ষুধা লাগছে তাই না? না, তেমন লাগে নাই। এই নে, এবার হা কর, আমি খাইয়ে দিচ্ছি। এরপর আম্মু খাইয়ে দিতে লাগলো, আর আমি খাবারগুলো খেয়ে নিলাম। আমি নিচে যাচ্ছি, লাইট নিভিয়ে দিয়ে যাচ্ছি, ঘুমিয়ে পড়ে এবার। আচ্ছা আম্মু। এরপর রাতে শুয়ে পড়ে ফেসবুকে ঢুকলাম। শাওনকে মামার বাসার নাম্বার দিলাম এবং কিছু সময় পরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে চেয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। আজকে একটু বেশিই ঘুমিয়েছি। কি ব্যাপার, আম্মু এলো না কেন আমার রুমে? ফ্রেশ হব কিভাবে একা একা? এইগুলো মনে মনে ভাবতেছিলাম। তখনই নীলার আগমন। কি ভাবছেন মিস্টার? না, তেমন কিছু না। বুঝি, সবই বুঝি। আসুন, আমি আপনাকে ওয়াশরুমের কাছে নিয়ে যাচ্ছি। আম্মু কোথায়? ফুপি আমাকে পাঠিয়েছে তোমার কাছে। ও। এরপর ফ্রেশ হয়ে নিলাম। আপনি বসে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। আম্মুকে পাঠিয়ে দিলেই পারেন। কিছুক্ষণ পরে নীলা খাবার নিয়ে চলে এলো। এই নিন, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। আমি নিজেই খেয়ে নিতে পারবো। আমার খুব লজ্জা লাগতেছিল। ফুপু, এদিকে একটু আসো তো। নীলা জোরে জোরে আম্মুকে আমার রুমে ডাকলো। আম্মুকে ডাকেন কেন? চুপ থাকো তুমি। এর মধ্যে আম্মু চলে এলো। নীলামা, কি হয়েছে, আমাকে ডাকছিস কেন? ফুপু দেখো, তোমার ছেলে আমার হাতে খাবে না। শ্রাবণ, তুই খাবি না কেন? আম্মু, তুমি খাইয়ে দাও, আমি ওনার হাতে খাবো কেন? তুই খাবি, ব্যাস এক কথা। আমি রোজ রোজ তোর খেয়াল রাখতে পারবো না। নীলামা আছে, ও খোঁজ খবর নিবে তোর। আমি গেলাম। আজব তো। এবার হা করে খেয়ে নাও তো। আমিও এবার চুপচাপ খেয়ে নিলাম। নীলা এরপর নিচে চলে গেল। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। দুপুরের দিকে জান্নাত আমার রুমে এলো। আপু, কি হয়েছে? ভাইয়া, নিশ্চয়ই তোমার বন্ধুরা এসেছে। শাওন ভাইয়াও আছে। কি বলিস, কখন? কিছুক্ষণ আগে। তুই ওদেরকে আমার রুমে পাঠিয়ে দে এখনই। জান্নাতুলকে যেতে হবে না, আমরা এসে গেছি। আমি সবাইকে দেখে খুব খুশি হলাম। অনেকদিন পরে বন্ধুদেরকে দেখলাম। তোরা আমাকে না বলে এলি কেন? সারপ্রাইজ। আমি খুব খুশি হয়েছি তোদেরকে দেখে। এখন বল, তোর শরীরের অবস্থা কি? এই তো ভালো আছি। ওদেরকে সব খুলে বললাম। 1 মাস পর ঠিক হবে।
যাক, শুনে খুশি হলাম। শাওন, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? তুই বাসায় গিয়ে আমাদের কলেজে গিয়ে আমার সব কাগজপত্র এনে আমাকে পাঠিয়ে দিবি। ওকে। তুই সত্যি আর ওই কলেজে পড়বি না? বন্ধু। তুই যেটা ভালো বুঝিস। হুম। বন্ধু, আমরা এখনই আসি, বাসে যেতে হবে, সামনে পরীক্ষা। আজকেই চলে যাবি? হুম। এরপর অনেককে জোর করার পরে দুপুরের খাবার খেয়ে ওরা রওনা দিয়ে চলে গেল। এইভাবে 1 মাস কেটে গেল। এখন আমার ভিতরে অনেকটা পরিবর্তন এসে গেছে। যেমন ধরেন, নীলার সাথে এখন আমার ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। আর এখন আপনি করে বলি না, তুমি করে বলি। শত হলেও তো মামাতো বোন। এখন আমি পুরোপুরি সুস্থ ইনশাল্লাহ। আপনাদের তো একজনের কথা বলতেই ভুলে গেছি। সে হচ্ছে আমার সুইট মামি, নীলার আম্মু। তিনি আজ 20 দিন হলো বাপের বাড়ি থেকে বাসায় এসেছেন। মামিকে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ মামি সবসময় আমার দলেই থাকে। আর অপরদিকে আম্মু আর জান্নাত সবসময় নীলার হয়ে কথা বলবে। মামা তো বেশিরভাগ সময় অফিসে থাকেন, তাই বেশি কথা হয় না। মোট কথা আমরা সকলে মিলে এখন খুব ভালো আছি। এখন আর রিয়ার কথা বেশি মনে পড়ে না। তবে জীবনেও রিয়াকে আমার পক্ষে ভোলা সম্ভব নয়। আজকে আমি নীলা আর আমার সুইট আপু মিলে মার্কেট করতে যাচ্ছি। সকাল 9টা বাজে সবেমাত্র। 11টার মধ্যে শপিং করে বাসায় যেতে হবে, কারণ মামা আজকে আমাকে নিয়ে ভার্সিটিতে যাবে ভর্তি করাতে। যেহেতু পরীক্ষার আর 1.5 মাস বাকি, তাই মামার মতো বড় মানুষ না গেলে আমাকে ভর্তি নাও নিতে পারে। আর টিসি এনে দিয়েছে আমাকে শাওন। ব্যাস, আজকে আর কিছু বলবো না, অনেক হয়েছে। পরের পর্বে বলবো বাকি কথা। নীলা, তোমাদের ড্রেস কেনা হলো? আর একটু দাঁড়াও, আর 5 মিনিট। আমি চলে যাচ্ছি, কিন্তু ভাইয়া একটু দাঁড়াও না প্লিজ। এই শেষবার 5 মিনিট, ওকে? ওকে। এতক্ষণ আমি নীলার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম। ভাই কি বলবো, মেয়েরা শপিং করতে আসলে পারেও, আর আমি তো আবার 2 পেতনিকে নিয়ে এসেছি। এরপর আমি দোকানের সব বিল মিটিয়ে গাড়িতে আসলাম। মামা দিয়েছেন আমাদের শপিং করার জন্য। সবাই উঠে পড়ো তাড়াতাড়ি। জান্নাত, তুমি আমার পাশে এসে বসো। ওকে আপু। নীলা, খাবার কি এখান থেকে খেয়ে যাবে নাকি বাসায় গিয়ে খাবে? জান্নাত আপু, তুমি কি বলো? আপু বাইরে থেকে খাবো। আচ্ছা, বাইরে থেকে খেয়ে যাই। ওকে। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে সকালের খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে এই, তোরা কি খাবার খেয়ে এসেছিস নাকি খাবার দিব তোদের? না ফুপি, আমরা খেয়ে এসেছি। শ্রাবণ, আবু, তোকে কতবার বলছিলাম বাইরের খাবার খাবি না? মামি, আমি খেতে চাইনি, তোমার মেয়ে জোর করে খাইয়েছে। ফুপু, তোমার পোলারে মানা করো কিন্তু। হুম। এই শ্রাবণ, তুই শুধু আমার মেয়ের পিছে লাগিস কেন? মামি, শুধু আমি লাগি? আবু, তুই মন খারাপ করিস না, বাদ দে তো ওদের কথা। হুম। ওই, তোরা তোদের ঝগড়া বন্ধ কর। শ্রাবণ, তুই কি রেডি? মামা, আমি একদম রেডি। আচ্ছা, তাহলে তোর সকল কাগজপত্র নিয়ে আয়। আপু, উপর দিয়ে আমার কাগজের ফাইলটা নিয়ে আসো তো। সবসময় আমাকেই কাজে পাঠাবে তুমি। কি করব বল, তুই তো আমার কিউট আপু। হয়েছে, আমি এনে দিচ্ছি। সকলে আমাদের কথা শুনে হেসে দিল। এরপর আমি আর মামা বেরিয়ে গেলাম কলেজে ভর্তি হতে। আমি মামাকে গাড়িতে বসে জিজ্ঞেস করলাম, মামা আমাকে ভর্তি নেবে তো? আরে পাগল নাকি? তুই চিন্তা করিস না, তোর মামা আছে না। লাভ ইউ মামু। পাগল একটা। এরপর কলেজে এসে মামা ভেতরের দিকে যেতে লাগলো। আমিও মামার সাথে যেতে লাগলাম। কলেজটা অনেক বড়, প্রত্যেকটা রুমে ছাত্রছাত্রী অনেক, সকলে মন দিয়ে ক্লাস করতেছে। এরপর মামা প্রিন্সিপালের রুমের সামনে এসে বলল, স্যার, ভিতরে আসতে পারি? আরে সাইফুর রহমান যে, আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। এরপর আমি আর মামা চেয়ারে বসে পড়লাম। বলুন, কি জন্য আমার কলেজে আসতে হলো? আপনার কাছে এসেছি একটা বিশেষ কাজে। কিভাবে আমি সাহায্য করতে পারি বলুন? এ হচ্ছে আমার ভাগ্নে শ্রাবণ। আমাকে দেখিয়ে, ও আচ্ছা। ওকে আমি আপনার কলেজে ভর্তি করাতে এসেছিলাম। ও, কোন ইয়ারে? অনার্স 3rd ইয়ারে। কিন্তু আপনি তো জানেন আর কিছুদিন পরে এই ব্যাচের পরীক্ষা। কিন্তু কি করব, ওকে ভর্তি করা খুব জরুরি। ওকে, আপনি যখন বলছেন তাহলে মনে করেন শ্রাবণকে ভর্তি করে নিলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দেওয়ার লাগবে না, এটা আপনার জন্য আমি করতেই পারি। জি, আরেকটা কথা আপনাকে বলতে চাই। ওকে, বলুন। এরপর মামা আমার সাথে ঘটে যাওয়া সকল অ্যাক্সিডেন্টের কথা বলল। এখন কি তুমি সুস্থ ইয়াং ম্যান?
স্যার আমাকে বলল, জি স্যার। আচ্ছা, আজকে কি তুমি ক্লাস করবে? জি স্যার, করতে চাই। ওকে, তুমি এখানে বসো। আমি তোমাদের ক্লাস টিচারকে ফোন করে এখানে ডেকে নিই। ওকে স্যার। স্যার, আমি আসি তাহলে? আচ্ছা, কোনো সমস্যা হলে আবার আসবেন। ওকে। এরপর মামা চলে গেলেন। স্যার ফোনে কথা বলে আমাকে বললেন, তোমার রেজাল্ট তো অনেক ভালোই। জি স্যার, অনেক কষ্ট করে করেছি। গুড। এর মধ্যে অন্য একজন স্যার চলে এলেন। তার সঙ্গে স্যার আমাকে পরিচয় করিয়ে দিলেন এবং তাকে সবকিছু বুঝিয়ে বললেন, শ্রাবণ, তুমি রহমান স্যারের সঙ্গে যাও ক্লাসে। ওকে স্যার। আমি রহমান স্যারের পিছে পিছে হাঁটতে লাগলাম। তোমার নাম কি যেন বলো স্যার? শ্রাবণ আহমেদ ইমন স্যার। ও, ভালো নাম, সাথে রেজাল্টও খুব ভালো। ধন্যবাদ স্যার। আর শোনো, পরীক্ষা আর অল্প কিছুদিন আছে, তাই ভালো করে লেখাপড়া করো, কেমন? ওকে স্যার। আর আমার ছেলেও তোমার সাথে পড়ে, আমি ওকে বলে দেবনি, ও তোমাকে সব নোটস দিয়ে দিবে। ওকে স্যার, ধন্যবাদ। কথা বলতে বলতে আমরা ক্লাসরুমের সামনে চলে এলাম। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। এ হচ্ছে শ্রাবণ, তোমাদের নতুন ক্লাসমেট। সকলে আমার দিকে তাকালো, কেমন যেন আমি কোনো চিড়িয়াখানার জন্তু। আমার খুব নার্ভাস লাগতেছিল। আজকে নতুন ভর্তি হচ্ছে। যাও শ্রাবণ, পিছনে গিয়ে বসে পড়ো। ওকে স্যার। আমি পিছে গিয়ে ফাঁকা একটা বেঞ্চে বসে পড়লাম। স্যার একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। আমি মনোযোগ দিয়ে সেটা শুনতেছিলাম। এর মাঝে যে কখনই ক্লাস টাইম শেষ হয়ে গেল টেরই পেলাম না। স্যার চলে গেলেন। আমি চুপচাপ বসে আছি। চারিপাশে দেখি সকলে গল্প করতেছে, কেউ কেউ আবার বাইরে চলে যাচ্ছে। এরই মাঝে হঠাৎ করে একটা ছেলে আমার সামনে এলো। কাঁধে একটা ব্যাগ আছে। হাই, আমি রনি। হাই, আমি শ্রাবণ। জানি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ওকে ফ্রেন্ডস। তুমি তো কোনো বই খাতা কিছুই আনো নেই। আজকে প্রথম তো, তাই। নো প্রবলেম, চলো বাইরে যাই। কেন? আরে চলো তো। এরপর আমি আর রনি বাইরে এলাম। চলো বইয়ের দোকানে যাই। রনি আমার জন্য কিছু খাতা আর বই কিনে দিল আমাকে। চলো এবার ক্যাম্পাসে যাই। চলো। এই নাও সকল নোট। তার মানে তুমি রহমান স্যারের ছেলে? তুমি ঠিক ধরেছো। এরপর আমরা দুজন গল্প করতে করতে নোট লিখতে লাগলাম। পড়া ডিসকাস করতেছিলাম। অনেকদিন পড়াশোনা করা হয় না, তারপরেও আগে পড়া শেষ করছিলাম, তাই তেমন অসুবিধা হচ্ছিল না। চলো কিছু খেয়ে নি, খুব ক্ষুধা লাগছে। না, তোমার কোনো খাওয়া নেই। কেন? আমি কি করছি? কি করছো জানো না? না, কি করেছি? আমরা কি ফ্রেন্ড না? ফ্রেন্ড তো। কেন? তাহলে ফ্রেন্ডদের ভিতর কিসের তুমি? সব তুই করে বলতে হয়। তাহলে চল আমরা দুইজন খেয়ে আসি। এটা বলার সঙ্গে সঙ্গে আমরা দুইজনই হেসে দিলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। রনি ওর বাকি ফ্রেন্ডসদের সঙ্গেও আমার পরিচয় করিয়ে দিয়েছে। সকলের নাম মনে নেই, প্রথম দিন তো। বিকালে আমি আর রনি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। রনির বাসা আমার মামার বাসার দিকেই, তবে ওদের বাসা ভার্সিটি থেকে কাছে। অনেক কথা জমে আছে, তাই আজকে আমরা দুইজন হাঁটতেছি আর কথা বলতেছি। তখনই নীলা ফোন দিল। আমি কেটে দিলাম, কারণ কথায় অনেক মজা হচ্ছে আমাদের। আবার দিল, এইবার ধরলাম। এই, তোমার ফোনে কেটে দিলা কেন? কাজে ছিলাম। আচ্ছা, তুমি এক্ষুনি এই পার্কে চলে আসো। কেন? খুব জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসো। ওকে, ফোন কেটে দিলাম। দোস্ত, আজকে আসি, পরে কথা হবে। আর শোন, ওই যে আমাদের বাসা। ওকে বাই। বাই। এরপর আমি সোজা পার্কে চলে এলাম। আমি আসার পরে নীলা আমাকে যেটা বলল সেটা শোনার জন্য আমি অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম আর অনেকটা আন্দাজও করেছিলাম। আমি সোজা পার্কে চলে এলাম। এসে দেখি পার্কের উত্তর দিকের একটা বেঞ্চে নীলা বসে আছে। আমি সোজা ওর কাছে চলে এলাম। কি জন্য আমাকে ডেকেছেন ম্যাম? আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবা? তাড়াতাড়ি বলে ফেলো, বাসায় যাব। এই কথাটা বলার সাথে সাথেই নীলা আমার সামনে হাঁটু গেড়ে বলতে শুরু করলো, প্রিয়, তুমি কেমন আছো? নিশ্চয়ই ভালো, কিন্তু আমি ভালো নেই। কথাটা আবার সম্পূর্ণ সত্যতা না, কেননা ভালো আছি। তুমি ভালো আছো বলে কত প্রচেষ্টা, কত নিবেদন, কত অনুরোধ, কিছুতেই তোমার মন গেল না। তুমি কথা বললে না, কেন বললে না সেটা আমার জানার কথা নয়, সেটা তুমিই ভালোভাবে জানো। হয়তোবা তোমার সমস্যা ছিল, আমি ব্যাপারটাকে পজিটিভ ভাবে নিয়েছি। বিশ্বাস করো, আমার প্রতিটি মুহূর্তে স্বাভাবিকতার লক্ষণ আছে। আগের মতো কোনো কিছুতেই মন থাকে না। এটা তারাই বুঝতে পারছে যারা আমার কাছে থাকে। তোমাকে তো বোঝানো গেল না,
কারণ তুমি বুঝতে চেষ্টাই করনি। হয়তো করেছো, তা আমার জানা নেই। আমি সত্যি অনেক কষ্টে আছি, কেননা আমি তোমাকে আবেগ দিয়ে নয়, মন দিয়ে, হৃদয়ের মনে কোঠা থেকে ভালোবাসি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবেই ভালোবাসতে চাই। তুমি নিশ্চয়ই ভাবছো কেন আমি তোমাকে পছন্দ করি। তুমি কি বলতে পারবে কেন কোন প্রেমিক তার প্রেমিকাকে পছন্দ করে? এর ব্যাখ্যা কেউ পারেনি, তুমিও পারবে না। যদি পারো আমাকে বলিও, শিখে নিব। হয়তো তুমি বিশ্বাস করবে না যে এটাই আমার জীবনের প্রথম প্রপোজ, আর কোনো ছেলেকে দেওয়া এটাই আমার প্রথম অফার। কেননা আমার ইচ্ছে ছিল জীবনে একজনকে প্রপোজ করব, আর তাকে পেতে সব চেষ্টাই করে যাব। বাস্তবিকতা করার চেষ্টা করছি। তুমি কি পারবে আমাকে একটু হেল্প করতে? আমি যে তোমার প্রতি উইক, এটা বলার অপেক্ষা রাখে না। হয়তোবা তুমিও, কারণ তোমার করা কথাগুলো হয়তো তারই নিদর্শন। কেননা কারোর মনে ভালোবাসা বা অমৃত না থাকলে এইভাবে গরল উগলে দিত না। আমি জানি সেদিন তুমি যা বলেছো সেগুলো তোমার মনের কথা না, এটা শুধু তোমার মুখের কথা। আর আমি জানি অন্তর থেকে কেউ এমন কথা বলতে পারে না। একদিন না একদিন তোমার জমাকৃত কথাগুলো মুখ দিয়ে বেরোবে। দয়া করে আমি মারা যাবার আগে বলিও, বললে হয়তো তোমার কথার যথাযথ মূল্য দিতে পারবো। আমি তোমার মতের বিরুদ্ধে যাব না বা এমন কিছু করব না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। আমার দিকটা আমি খেয়াল রাখবো, বাকিটুকু তোমার হাতে। আমি কষ্টে সেই সীমানায় পৌঁছে গেছি। হার দিও না, দয়া করে আর কষ্ট দিও না। আমি তাহলে পাথর হয়ে যাব, তখন আর কিছুই লাভ হবে না। আমি তোমার জন্য কি করতে পারি তার সময় বলে দিবে। সেই সুযোগটা কি তুমি আমায় দিবে? শ্রাবণ, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমি অবাক, এত বড় প্রপোজ আমি জীবনেও শুনি নাই। আমি অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। কি হলো, কিছু তো বলো। তুমি আগে এখানে এসে বসো, তারপর আমি তোমাকে বলতেছি। আমি কিছুটা স্বাভাবিক হয়ে, কারণ আজকে হঠাৎ করে রিয়ার কথা মনে পড়ে গেল নীলার কারণে। আচ্ছা চলো। এরপর আমি আর নীলা একটা বেঞ্চে গিয়ে বসলাম। এবার বলো, তুমি আমাকে ভালোবাসো? নীলা, তুমি আগে আমার কথা মন দিয়ে শুনবা, তারপর তুমি বলবা। ওকে বলো। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। শুধু তোমাকে কেন, আর কোনো মেয়েকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। কেন? আমি কি দেখতে খারাপ নাকি আমার চরিত্র খারাপ? তোমার কোনো কিছুই খারাপ না। তুমি আমার ব্যাখ্যা মতো সুন্দর একটা পারফেক্ট মেয়ে, যে কেউই তোমার প্রেমে পড়বে। আমি আর কাউকে চাই না, শুধু তোমাকে চাই। নীলা কোনো পাগলামি করবে না বলে দিচ্ছি। কেন করবো না বলো? কেন তুমি আমাকে ভালোবাসো না? কারণ আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। কি নাম কি তার? বাড়ি কোথায়? তার নাম হচ্ছে রিয়া, বাড়ি খুলনা সিটিতে। ও, সেও কি তোমায় ভালোবাসে? খুব ভালোবাসতো নিজের জীবনের চেয়েও, কিন্তু কিন্তু কি? কিন্তু সে এখন আমাকে ততটাই ঘৃণা করে যতটা সে আমাকে ভালোবাসতো। কেন? সে অনেক ঘটনা, পরে একদিন বলবো। না, আজকেই বলতে হবে তোমায়। বলো না প্লিজ। ওকে, তাহলে শোনো। প্রথমে নীলাকে আমার আর রিয়ার প্রেম কিভাবে শুরু হয়েছিল সেটা বললাম। বাহ, তোমাদের লাভ স্টোরি তো অনেক সুন্দর। ছিল, কিন্তু আজ সব শেষ, শুধু স্মৃতি মাত্র। তোমাদের প্রেমের গল্প শুনে আমি যেটা বুঝলাম, তাতে তোমরা দুজন দুজনকে ছাড়া আলাদা আছো। কিভাবে জানি না, জীবিত অবস্থায় হয়তো মৃত। এইবার বুঝলাম তুমি মাঝে মাঝে এত মন মারা হয়ে থাকো কেন। তুমি ঠিক বুঝেছো নীলা। আচ্ছা, তোমাদের ব্রেকআপ হলো কিভাবে? আমি জানি এটা তোমার মনের হাসি না। কতটা কষ্ট পেলে মানুষ এইভাবে মুখে হাসি রেখে বুকে হাজারো কষ্ট চেপে হাসতে পারে, বলো না প্লিজ। তাছাড়া কারোর সঙ্গে মনের কষ্ট শেয়ার করলে কষ্ট অনেকটা কমে যায়। আচ্ছা, তুমি যখন জানতে চাচ্ছ তাহলে বলবো। ওকে। বাজে কয়টা এখন? এখনো অনেক সময় আছে, কেবল 4টা বাজে। এখনো 2 ঘন্টা সময় আছে। তাহলে শোনো। অতীত, এই অতীত শুধু আমি আর একটা মেয়ে ছাড়া কেউ জানে না। আমার বন্ধু, আম্মু, এমনকি রিয়াও জানে না। আমার আর রিয়ার রিলেশনশিপের 1 বছর 1.5 মাসের বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কাছে সময়টা অল্প হতে পারে, তবে আমাদের কাছে এটা 5-6 বছরের মতো। এই কয়েক দিনেই আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। মোট কথা পারফেক্ট একটা রিলেশন। আমাদের দুজনের কাজের খুব মিল ছিল, যার জন্য আমাদের রিলেশনটা বলতে গেলে ভার্সিটির সেরা রিলেশনগুলোর মধ্যে একটি ছিল। কিন্তু কে জানতো এটা দেখে একজনের সহ্য হবে না। সে ছিল আমার কলিজার বেস্ট ফ্রেন্ড শিহাব। শিহাব। আজ শুক্রবার, রিয়ার জন্মদিন। আমি তখন ফেসবুক চালাতাম না, তাই রিয়াকে রাত 12টায়
মেসেজও দিতে পারি নাই। ভেবেছিলাম রিয়াকে নিয়ে আজ সারা দিন ঘুরবো, কিন্তু সেটা হয়তো আল্লাহ চাননি। আমি খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুকে বলে বাইরে বেরিয়ে গেলাম। সবেমাত্র সকাল 8টা বাজে। যেহেতু আজ শুক্রবার, তাই তেমন কোনো রিক্সা বা গাড়ি দেখতে পারতেছিলাম না। রিয়াকে আমি ফোন করে কিছু বলি নাই, ভেবেছিলাম সারপ্রাইজ দিব। রিয়া রোজ সকালে ওদের বাড়ির ছাদে থাকে, তাই আমিও রিয়াদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। হাঁটতেছিলাম, হঠাৎ দেখি একটা গাড়ি অনেক গতিতে এসে একটা সোজা ল্যাম্পপোস্টের সাথে এসে ধাক্কা খেলো। অনেক জোরে শব্দ হলো। হঠাৎ করে সবকিছু হয়ে গেল, এই কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে ভিড় জমে গেল। আমিও সেখানে গিয়ে দেখলাম একটা বুড়া লোক এবং রিয়ার বয়সী একটা মেয়ে আছে। মেয়েটা গাড়ি থেকে বের হয়ে এসে চিল্লাতে লাগলো হেল্প হেল্প বলে, কিন্তু কেউ আসতে চাইছিল না। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল ঠিক আছে, কিন্তু লোকটা অনেক আঘাত পেয়েছে, জ্ঞান হারিয়েছে, মাথা থেকে অনেক রক্ত পড়তেছিল। আমি সবার মধ্যে বসে এগুলো দেখতেছিলাম। ঠিক তখনই সেই মেয়েটি আমাকে এসে বলল, ভাইয়া প্লিজ আমার আব্বুকে বাঁচান, আব্বু ছাড়া আমার আর কেউ নেই, প্লিজ ভাইয়া প্লিজ। আমি চুপ করে আছি। অনেক ভেবে দেখলাম আজকে যদি আমার বাবা এভাবে থাকতো তাহলে কি। আমি আর কিছু না ভেবে আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে চলুন। রাস্তায় তেমন কোনো গাড়ি দেখতে পারতেছিলাম না, তারপরেও আমি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি খোঁজ করতেছিলাম। অনেকক্ষণ পরে একটা রিক্সা পেলাম। ভেবে দেখলাম যে কোনো গাড়ি পাচ্ছি না, তাই রিক্সায় করেই নিয়ে যেতে হবে এই লোকটাকে। রিক্সা একজন লোক ছিল। মামা, লোকটা খুব অসুস্থ, দয়া করে ওনাকে একটু হসপিটালে পৌঁছে দিন। মামা, আপনি এভাবে বলবেন না, মানুষ তো মানুষেরই জন্য। ধন্যবাদ মামা। এরপর রিক্সায় থাকা লোকের সাহায্যে আঙ্কেলকে রিক্সায় উঠানো হলো। মামা, রিক্সা 2 জনের বেশি ধরবে না। তাহলে ওনাকে। চিন্তা করবেন না, আমি হাসপাতালের ওয়ার্ড বয়, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আপনি আস্তে আস্তে আসুন, এটা আমার কর্তব্য। আচ্ছা আপনারা তাড়াতাড়ি যান, আমরা আসতেছি। তারপর ওনারা চলে গেলেন। ভাইয়া প্লিজ আমাকে আমার আব্বুর কাছে নিয়ে চলুন। আচ্ছা চলুন। হঠাৎ করে মেয়েটা জ্ঞান হারিয়ে আমার উপরে ঢলে পড়ল। আমি বুঝতে পেরে তাকে ধরে বসলাম। ইতিমধ্যে চারপাশের লোকজন চলে গেছে, কেউ কেউ আবার ভিডিও করছে, কিন্তু আমি কিছু বলতেও পারতেছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো রিক্সা পেলাম না, তাই আমি বাধ্য হয়ে মেয়েটিকে পাজা কোলে করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম না। কিন্তু আমি খেয়াল করিনি যে এখানে আমার খুব পরিচিত একটা লোক ছবি আর ভিডিও তুলতেছিল। সে আর কেউ না, সে ছিল শিহাব। আমি সেই বিষয়টা পরে বুঝতে পেরেছিলাম। হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে দেখি আঙ্কেলকে ভর্তি করা হয়েছে। আমি নার্সের সঙ্গে কথা বলে মেয়েটিকেও ভর্তি করে দিলাম। মেয়েটিকে ডাক্তার ঘুমের ঔষধ দিয়ে রেখেছে, কারণ সে মাথায় খুব আঘাত পেয়েছে। আর আঙ্কেল এখন ঠিক আছে, অনেক রক্ত বেরিয়েছে, আর আমি তাকে রক্ত দেই। আজই প্রথম আমি কাউকে রক্ত দিলাম। এরপর আমি হসপিটালে বিল পে করতে গেলাম। সেখানে গিয়ে আরেক বিপদ, এত টাকা আমার কাছে নেই। অনেক ভেবে অবশেষে বিকাশ নম্বর থেকে আমার জমানো সব টাকা তুলে বিল দিলাম। আর কিছু না ভেবে আমি বাসার দিকে রওনা দিলাম। মাথাটা কেমন যেন খুব ব্যথা করতেছিল। বাড়ির দরজার সামনে এসেই মাথা ঘুরে পড়ে গেলাম। আম্মু সেটা দেখতে পেয়েছিল। আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখি আম্মু আমার পাশে বসা। আম্মু, আমার কি হয়েছিল? কি হয়েছিল আমিও তো সেটাই জানতে চাই। তুই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলি কেন? আম্মুকে সবটা খুলে বললাম। একদম ঠিক কাজ করেছিস তুই। এরকম কেউ একজন থাকলে আজ হয়তো তোর আব্বু আমাদের মাঝে বেঁচে থাকতেন। আম্মু তুমি চুপ করো প্লিজ, কেঁদো না। আম্মু কয়টা বাজে? রাত 8টা বাজে বোধ হয়। কি? আম্মু আমাকে যেতে হবে এখনই। কোথাও যাওয়া চলবে না, চুপচাপ শুয়ে থাকো। আম্মু প্লিজ। কোনো কিছু না, তুই আজকেই রক্তদান করলি, তোকে 2 দিনেও আর কোথাও বের হতে দিচ্ছি না আমি। কিন্তু আম্মু কিছু না বলে চলে গেল। আমি ভাবতে লাগলাম রিয়াকে আমি বার্থডে উইশ করতে পারলাম না। পাশে ফোন খুঁজেও পেলাম না, হয়তো রাস্তায় কোথাও হারিয়ে গেছে। বাড়িতে তখন আর কোনো ফোন ছিল না, তাই রিয়াকে ফোন দিতে পারলাম না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আম্মুর জন্য আমি এই 2 দিন বাড়ির বাইরে যেতে পারি নাই, আর রিয়ারও কোনো খোঁজ খবর নিতে পারিনি। বুকটা খুব ধড়ফড় ধড়ফড় করতেছিল। আমি সকালের খাবার খেয়ে সোজা কলেজে চলে এলাম। কেউ আসেনি এখনো, তাই আমি বসে বসে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পরে রিয়া এলো। আমি সোজা ওর কাছে চলে গেলাম। জানো, সরি সরি সরি।
আমি অবাক। রিয়া আজকে আমাকে প্রথম চড় দিল। আমি খুব অবাক হলাম। পরে ভাবলাম হয়তো খুব রাগ করেছে তাই। রিয়া, তুমি সব জানতে পারলে আমাকে আরো ভালো বলবে। আগে আমার কথাটা তো শোনো। চুপ, একদম চুপ, নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না? আমি কি করেছি যার জন্য তুমি আমাকে এমনটা বলতেছো? তুমি জানো না তুমি কি করছো? না, জানি না, প্লিজ বলো। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। রিয়া, প্লিজ তুমি এমন কথা বলো না। দয়া করে বলো আমি কি করেছি। লজ্জা করে না একসাথে দুইটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে? কি? তুমি এটা কি বলতেছো? তুমি ভালো করে জানো আমি এমন ধরনের ছেলে না। এখন তো আমার চেয়ে ভালো সেটা কেউ জানে না। রিয়া, তুমি বিশ্বাস করো আমার মনে তুমি ছাড়া আর কেউ নেই। আর তোমাকে কে বলেছে এগুলো? কেউ বলেনি, আমি নিজের চোখে দেখেছি। মিথ্যে, সব মিথ্যে। তাই? যদি আমি প্রমাণ দেই তাহলে তুমি কি করবে? তাহলে তুমি যা বলবে আমি তাই সব শুনবো। কোনো কিছু না বলে এই কথাগুলো বলে ফেললাম, কারণ আমি জানি আমি নিজে কেমন। আচ্ছা, এই দেখো। মোবাইলে একটা ভিডিও চালিয়ে আমাকে দিল, সাথে কিছু ছবিও দিল। আমি এগুলো দেখে অবাক। আসুন আপনাদেরকে বলি মোবাইলে কি ছিল। মোবাইলে দেখা যাচ্ছে আমি একটা মেয়েকে কোলে করে নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। দেখে মনে হচ্ছে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। আর সাথে কিছু ছবি যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা প্রেমিক প্রেমিকা। আমি দেখে বুঝতে পারলাম এগুলো খুব নিখুঁতভাবে এডিট করা। 50% সত্য এবং 50% এডিট। হাতের মোবাইলটার দিকে চোখ গেলে দেখতে পেলাম এটা শিহাবের মোবাইল। তার মানে শিহাব। এগুলো মনে মনে ভাবতেছিলাম আর চোখের জল ফেলতেছিলাম নীরবে। তুমি বিশ্বাস করো রিয়া, এগুলো? ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না। তুমি একটা কথা বলেছিলে একটু আগে, আশা করি মনে আছে। তুমি বলো আমাকে কি করতে হবে। আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। ওকে, বাই। এটা বলে রিয়া আমার সামনে দিয়ে চলে গেল। বিশ্বাস করেন আমি কিছু করতে পারি নাই। নিজের চোখের সামনে দিয়ে আমার ভালোবাসা আমাকে রেখে একা ফেলে চলে গেল। একটা কথাও বলতে পারি নাই, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরিয়েছি। এতক্ষণে চারিপাশে খেয়াল করি নাই। সকলে আমাকে দেখে হাসতেছে, কারণ আজকে ভার্সিটির সেরা জুটি ভেঙে গেল 1 মিনিটেই। আমি যখন গেট দিয়ে বাইরে বের হব তখনই আমার সামনে শিহাব এসে দাঁড়ালো। আমি খুব আস্তে জিজ্ঞেস করলাম, কেন বন্ধু, কেন? কি বন্ধু? দেখ তুই নাটক করিস না। কিন্তু কি করেছি আমি? খুব বড় অভিনেতা তুই বন্ধু। এই যে তুই আমার আর রিয়ার মাঝে ফাটল ধরালি। ও, তুই তাহলে বুঝে গেছিস? বাহ। কেন? সেটা পরে বলতেছি, আগে তুই বল তুই কিভাবে বুঝলি আমি ফিলিং। তোর মোবাইল। তোকে যতটা বোকা মনে করেছিলাম ততটা তো বোকা তুই না। তবে একটা কথা কি জানিস? কি? আমি ভেবেছিলাম তোর কিছু বুঝতে দিব না, তোর সাথে বন্ধুত্ব বজায় রাখবো, কিন্তু তুই সব বুঝে গেলি। তাছাড়া তোর মতো একটা খ্যাতের সাথে কে বন্ধুত্ব রাখবে? ঠিক বলেছিস তুই। আর শোন, রিয়াকে আমি প্রপোজ করেছি আর ও সেটা অ্যাকসেপ্টও করে নিয়েছে। না, ও আমার রিয়া হতে পারে না। আমার দেবদাস বন্ধু। আমি তোর বন্ধু না, আমি কোনো প্রতারকের বন্ধু না। ও সরি, এক্স ফ্রেন্ড। আমি আর কিছু না বলে সেদিন কাঁদতে কাঁদতে মাথা নিচু করে চলে এসেছিলাম। পুরো কলেজের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গিয়েছিল। আর সত্যি বলতে গরিবদের মান সম্মান বলতে কিছু থাকে না, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি দারিদ্রতা খুব কাছ থেকে দেখেছি। এই কথাগুলো নীলাকে বলতে গিয়ে নিজের চোখ থেকে অজান্তেই পানি বেরিয়ে গেছে। আজ অনেক দিন পরে আবার পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠলো। নীলা আমার হাতে একটা রুমাল দিয়ে বলল, এটা দিয়ে চোখের জলটা মুছে নাও। চুপচাপ চোখের পানি মুছে নিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না। কি? তোমাকে যারা মেরেছিল তাদের সঙ্গে কি রিয়ার বা সিয়াবের কোনো হাত আছে? একজনের হাত ছিল। সে কে? রিয়া? না, শিহাব। কি? শিহাব নিজের হাতে আমার মাথায় আঘাত করেছিল। কতটা নিষ্ঠুর একজন মানুষ নিজের বন্ধুকে ভেবে মারতে পারে? তারপর কি হলো সবটা খুলে বলো প্লিজ। শোনো তাহলে। এরপর আমি নীলাকে সবটা খুলে বললাম, কিভাবে আর কি জন্য শিহাব আমাকে মেরেছিল, যেটা আপনারা পার্ট 1 থেকে 3 তে পড়েছেন। আমি এক্ষুনি আব্বুকে ফোন করে বলছি যে তোমাকে শিহাব নামে একটা ছেলে মেরেছে। না, তুমি মামাকে বলবে না। কিন্তু কেন? কারণ আমি চাই না এই ঘটনাগুলো রিপিট করতে। কিন্তু? প্লিজ নীলা, কোনো কিন্তু নয়। ওকে। চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আরেকটা কথা ছিল। বলো।
তুমি এখনো রিয়াকে ভালোবাসো? নিজের জীবনের চেয়েও বেশি। আচ্ছা ঠিক আছে। বিশ্বাস করো নীলা, আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। আমি রিয়াকে ভালোবাসি। বুঝলাম, কিন্তু রিয়া তো তোমাকে এখন ভালোবাসে না। যদি কখনো রিয়া তোমাকে মেনে না নেয় তাহলে তুমি কি করবে? কিছু করব না, আর আমি রিয়াকে কাছেও পেতে চাই না। কেন? আমি এই রিয়াকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম 1 বছর আগের রিয়াকে। এই রিয়া সেই রিয়া নয়। কিন্তু তুমি জানো আবেগ দিয়ে জীবন চলে না। নীলা, আমি জানি এটা কোনো আবেগ নয়, এটা আমার ভালোবাসা। হুম নীলা, আমরা কি সারা জীবন ফ্রেন্ড হয়ে থাকতে পারি? হুম তোমাকে যখন পেলাম না, তাহলে ফ্রেন্ড হয়ে থাকতে চাই তোমার পাশে। আমি তোমার ফ্রেন্ড হয়ে একটা কথা বলতে চাই। বলো। তুমি প্লিজ মন খারাপ করো না। ভালোবাসা একতরফা হয় না, তুমি সেটা জানো। মানুষের জীবনে প্রথম প্রেম বলতে একটু কষ্ট হয়, কিন্তু আমি চেষ্টা করছি তোমাকে ভুলে যাবার, কারণ আমি জানি তোমার ভালোবাসাটা অন্য কাউকে নিয়ে। ধন্যবাদ নীলা। চলো বাসায় যাই। এইভাবে চলতে থাকলো আমার জীবন। এখন নীলা আমাকে নিজের ফুফাতো ভাইয়ের নজরে দেখে। অনেক মজা করি আমরা দুজন। সাথে তো আমার ছোট বোনটা আছে, শাওন, রাজু, রাফি। এদের সঙ্গে প্রায় কথা হয়। আর আমার নতুন কয়েকজন বন্ধুও হয়েছে, তাদের মধ্যে রনি অন্যতম। এভাবে দেখতে দেখতে আমার 3rd ইয়ারের পরীক্ষা শেষ হলো। পরীক্ষায় মোটামুটি রেজাল্ট করেছি, কারণ আপনারা সকলে জানেন এখন থেকে লেখাপড়া অনেক জোর দিয়ে শুরু করেছি। ইচ্ছে আছে জীবনে বড় হতে হবে অনেক। এইভাবে চলতে লাগলো আমার জীবন। রিয়াকে এখন তেমন একটা মনে পড়ে না, তবে ভুলতেও পারি না 1 বছর পরে। অপরদিকে শিহাব এবং তার বাবা এখন খুলনা থানায় বন্দী আছে, কারণ শিহাবের বাবার যে কোম্পানি ছিল সেখানে ভেজাল পণ্য উৎপাদনের জন্য কোম্পানিটি ব্যান্ড করা হয়েছে চিরকালের জন্য। তার জন্য শিহাবের বাবাকে পুলিশে গ্রেপ্তার করেছে, এবং শিহাব তার চেয়েও বেশি বড় অপরাধ করেছে। সে রিয়ার সাথে প্রেমের নাটক করে তাদের কোম্পানি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে, যার জন্য শিহাব এবং তার আব্বু দুজন থানায় বন্দী। এটি আজকে টিভির হেডলাইন। রিয়া শিহাবের নাটক বুঝতে পেরেছিল অনেক আগে থেকেই যে সে একজন প্লে বয়, তাই রিয়া আজকে বেশি আঘাত পায়নি যতটা আঘাত শ্রাবণের কাছ থেকে সে পেয়েছিল। রিয়া একদিন বিকেলে পার্কে ঘুরতে এসেছে, কিন্তু সে নিজের চোখের সামনে একটা জিনিস দেখে খুবই অবাক হয়। একটা মেয়ে একটা ছেলের সাথে বসে আছে, এর সাথে রেগেও যায়। সে কিছু না ভেবেই সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে বলে, এই মেয়ে, এই ছেলে তোমার কি হয়? আমার বয়ফ্রেন্ড, কয়েকদিন পরে আমাদের বিয়ে। বাবা, কি সুন্দর! তোমার বয়ফ্রেন্ড কয়টা? আপনি এসব কি বলছেন? আমি কি বলছি সব, তাই না? লজ্জা করে না একা দুইজনের সাথে রিলেশন করতে? আপু, আপনি এসব কি বলছেন জানেন? আমি কি বলছি সব আমি জানি। রাকিব, তুমি চুপ করো, আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, এইবার বলুন আমি আর কার কার সাথে রিলেশন করছি? শ্রাবণ। শ্রাবণের সাথে আমি নিজের চোখে তোমাকে প্রেম করতে দেখেছি। কে শ্রাবণ? এখন তো চিনবে না। আপু, কোন শ্রাবণ? কোনো ছবি আছে? থাকলে দেখান। আছে, দাঁড়ান দেখাচ্ছি। রিয়া ফোনটা বের করে শ্রাবণের ছবি বের করলো, কারণ শ্রাবণের হাজার হাজার ছবি তার কাছে আছে। সে রোজ এই ছবিগুলো দেখে কাঁদে। আর আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, এই হচ্ছে সেই মেয়েটি যাকে শ্রাবণ 2 বছর আগে সাহায্য করেছিল। এই দেখুন, এই যে শ্রাবণ। মোবাইল বের করে ছবিটা দেখার সাথে সাথে মেয়েটি রিয়ার হাত থেকে ফোন নিয়ে ভালো করে দেখে বলল, আপু, আপনি এনাকে চিনেন? এই তো শ্রাবণ। মেঘা, তুমি একে চেনো? আমি বলেছিলাম না এই মেয়েটা একটা বাটপার? তুমি যে বলছিলে তুমি শ্রাবণ নামে কাউকে চেনো না, তার মানে কি? না রাকিব, তেমন কিছু নাই। এই যে সে ভাইয়াটি যে আমার আব্বুকে বাঁচিয়েছিল। ও আহা, এখন প্রেমিকাকে ভাইয়া বলা হচ্ছে নতুন বয়ফ্রেন্ডের কাছে। মেঘা রিয়াকে 2টা চড় বসিয়ে দিল। রিয়া চুপ করে আছে। আপনার কথা অনেক সময় ধরে শুনতেছি, এইবার আমি বলবো, আপনি শুনবেন। এরপর মেঘা রিয়াকে সেই দিনের সব কথা খুলে বলল, কিভাবে শ্রাবণ তাদেরকে হেল্প করেছিল। এই ভাইয়া না থাকলে হয়তো আমার আব্বু আজ এই পৃথিবীতে বেঁচে থাকতেন না। ঠিক বলেছো। আমি ভাইয়াকে কত খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। এমনকি পেপারেও বিজ্ঞাপনও দিয়েছিলাম, কোনো লাভ হয়নি। এই কথাগুলো শুনে রিয়ার সব ভুল ধারণা ভেঙে গেল। তার মানে শ্রাবণ রিয়াকে ঠকায়নি। এতদিন শিহাব যেটা বলেছে
শুধু সেটাই রিয়া বিশ্বাস করেছে। এর জন্য রিয়া অঝরে কেঁদেই চলেছে। এটা দেখে মেঘার খুব খারাপ লাগলো, তাই সে বলল, আই লাভ ইউ আপু। আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু রাগের মাথায় মেরেছি, তার জন্য সরি। আপু আপনি আর কাঁদবেন না। আর আপনি প্লিজ আমাদেরকে শ্রাবণ ভাইয়ার ঠিকানা নাম্বারটি দেন, আমরা তার সাথে কথা বলতে চাই। কিন্তু তারপরেও রিয়ার কান্না থামতেছে না। তাই তারা রিয়াকে একটা বেঞ্চে বসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, প্লিজ বলবেন? এরপর রিয়া কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল, কিভাবে সে শ্রাবণকে অপমান করেছে, কিভাবে ভুল বুঝেছে। শুধুমাত্র আমার জন্য এত ভালো একটা মানুষ তার ভালোবাসা হারালো। ছি ছি, নিজের প্রতি লজ্জা লাগছে আমার। মেঘা, নিজেকে দোষ দিয়ে কি হবে? তার চেয়ে চলো আমরা শ্রাবণের বাড়িতে যাই এবং তার কাছে গিয়ে মাপ চাই। রাকিব, তুমি ঠিক বলেছ। আপু, আপনি শ্রাবণ ভাইয়ার বাড়ির নাম্বার জানেন? তবে সেই দিনের পর থেকে আমি আর শ্রাবণকে কোনোদিন দেখি নাই। তারপরেও চলুন খোঁজ নিয়ে দেখি। এরপর তিনজনে মিলে আমার সেই পুরনো বাড়িতে গেল। গিয়ে দেখে যে সেখানে নতুন করে ওয়াল দেওয়া চারিপাশে, কিন্তু ভেতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না। তাই রাকিব গেটের সামনে গিয়ে বলল, বাড়ি কেউ আছেন? এইভাবে 2-3 বার ডাক দেবার পর একজন দারোয়ান বাইরে এলো। কাকে চাই? শ্রাবণকে চাই, শ্রাবণের কাছে এসেছি আমরা। ও, আপনারা ভিতরে আসুন। এরপর সবাই ভেতরে গেলাম। রিয়া ভিতরে গিয়ে দেখলো যে সেই পুরনো বাড়িটি সেই রকমই আছে, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। এরপর সবাই একখানে বসে বলল, শ্রাবণ কোথায় আঙ্কেল? স্যার এখানে থাকে না। কোনো স্যারকে চাই না আমরা, আমরা শ্রাবণের কাছে এসেছি। জানি তো। তাহলে স্যার কাকে বলছেন আপনি? আচার্য কাকে আবার? শ্রাবণ স্যারকে, তিনি তো আমাকে এইখানে চাকরি দিয়েছে। রিয়া অনেক অবাক হলো, তারপর স্বাভাবিক হয়ে বলল, তাহলে আপনার স্যার কোথায় গেছে? তিনি আর তার পরিবার ঢাকার শহরে থাকে। কি? কিন্তু কেন? আর কবে গেছে? 2 বছর আগে স্যারের ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটে, পরে তার আম্মু তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় এবং আর কখনো ফিরে আসেনি। কখনো না? এসেছে বছরে একবার, সে বাড়িটা থেকে চলে যায় আবার। শ্রাবণের কোনো নাম্বার আছে আপনার কাছে বা কোনো ঠিকানা? না, আমার কাছে তেমন কিছুই নেই স্যার। রিয়া এবার অনেক বড় চিন্তায় পড়ে গেল, কিভাবে খুঁজে বের করবে শ্রাবণকে। আপু, আমাদের যেতে হবে, এইবার আমরা আসি। 01665923, এটা আমার নাম্বার। ভাইয়ার কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা। আর আপু, আমাকে পারলে মাফ করে দিয়েন, আমার জন্য আপনাদের বিচ্ছেদ হয়েছে। তোমাকে মাফ চাইতে হবে না, এটার জন্য আমি সম্পূর্ণ দায়ী। এরপর রাকিব এবং মেঘা চলে গেল। আঙ্কেল, এটা আমার নাম্বার, যদি আপনার স্যার কোনো দিন বাসায় ঘুরতে আসে তাহলে আমাকে একটা কল দিবেন শুধু। আচ্ছা। এরপর রিয়া বাসায় চলে এলো। বাসায় এসে অনেক কান্নাকাটি করলো, যার ফলে তার আব্বু আম্মু সকলে তার কাছে সে কারণ জানতে চাইলো। রিয়া আর শ্রাবণের বিষয়টি আগে থেকে জানতো তার পরিবার, তাই তারা রিয়াকে অনেক বোঝাতে চেষ্টা করলো, কিন্তু কে শোনে কার কথা। অবশেষে একটা কথাই কাজ হলো। তুই কাল সকালে গিয়ে শ্রাবণের বাকি বন্ধুদের কাছে জিজ্ঞেস করবি, দেখবি ওরা ঠিকই জানে শ্রাবণ কোথায় আছে। না আম্মু, আমি জানি ওরা আমাকে কখনো বলবে না, কারণ শ্রাবণের সাথে ঝগড়া হবার পর থেকে আজ 2 বছর ওরা আমার সাথে কথা বলে না। আম্মু তুই শান্ত হ, আমি যে করে হোক শ্রাবণকে খোঁজার চেষ্টা করতেছি। অবশেষে শান্ত হলো রিয়া, কিন্তু কোনো লাভ হলো না। শাওন, রাজু আর রাফি শ্রাবণের ভালোর জন্য রিয়াকে বলল না। তাই রিয়ার বাবা একা একা অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোনো খোঁজ পেলেন না। এভাবে দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। এতদিনে শ্রাবণের লেখাপড়া শেষ হয়ে গেছে। অপরদিকে রিয়ার একটাই কথা, সে শ্রাবণকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার হলে বিয়েই করবে না। এখন রিয়া তার আব্বুর অফিস দেখাশোনা করে। রিয়ার আব্বু এখনো শ্রাবণকে খুঁজে বেড়াচ্ছে। কি করবে বলুন? 3 বছর পরে, 3 ইয়ার্স লেটার। এই নীলা, তুই কি কলেজ যাবি নাকি আমি অফিসে চলে যাব? আমি খুব বিরক্ত হয়ে বললাম। আর 2 মিনিট দাঁড়াও, আসছি। সেই কখন থেকেই তো 2 মিনিট 2 মিনিট বলতেছিস, যাবি কখন? এসে গেছি, এবার চলো। এতক্ষণ কি করছিলি? বই খাতা গুছিয়ে আনতে তো একটু সময় লাগে নাকি? হায় আল্লাহ, তুমি আমারে উঠাই নাও। এই মেয়ে বলে কি? এখন দেরি হচ্ছে না তোমার অফিসে? ধুর, তুই তাড়াতাড়ি ওঠ।
এরপর বাইকে স্টার্ট দিয়ে চালানো শুরু করলাম। নীলাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে এসে বাইক রেখে ভেতরে গেলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো, তুমি কেমন আছো সালাম? এই তো স্যার ভালোই আছি। গুড। আর আমার কেবিনে একটু পরে 1 কাপ কফি দিয়ে যেও। ওকে স্যার। এরপর আমি আমার কেবিনে এসে বসে পড়লাম। হাতে তেমন কোনো ফাইলের কাজ নেই, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ও, আপনার তো আবার কিছুই বুঝতেছেন না, তাই না? আসুন আপনাদেরকে সবটা খুলে বলি। আমি এখন ঢাকা শহরের বড় একটা ব্যাংকে চাকরি করি। ব্যাংকের নাম অজানাই থাক। মামার যেহেতু কোনো ছেলে নেই, তাই সে আমাকে তার ব্যবসায় সামলাতে বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ আমার ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর। তাই আমি নিজের চেষ্টায় চাকরি করি। আলহামদুলিল্লাহ, এখন আমি, আমার আপু আর আম্মু খুব ভালো আছি। আম্মুর চেয়ে খুশি মানুষ বোধহয় এই পৃথিবীতে এখন আর 2 জন নেই, কারণ তার পোলা চাকরি করে এখন। বুঝেনি তো? তো আসল কথায় আসি। আমি চাকরিতে জয়েন করেছি প্রায় 5 মাস ম্যানেজার হিসেবে। বেতন মোটামুটি অনেক ভালো। আম্মুর অনেক দিনের ইচ্ছে তার নিজের একটা বড় বাড়ি থাকবে। এর নতুন একটা ফ্ল্যাট কিনতেছি। আশা করি আর 1 মাস পরে উঠতে পারবো নতুন বাসায়। যেহেতু নীলা এখনো পড়াশোনা করে, তাই মাঝে মাঝে মামার কোম্পানির বড় বড় মিটিং গুলো আমি করি। একটু পরে সে পিয়ন কফি দিয়ে গেল। আমি কফি খেতে লাগলাম আর ফাইলগুলো চেক করতেছিলাম। তখনই মামা ফোন দিল। মামু, বলো কি হয়েছে? ভাগ্নে, কালকে তোমাকে আমার এখানে আসা লাগবে। ওকে, বড় ডিল নাকি? অনেক বড় ডিল আছে কালকে। আচ্ছা। আর আসার সময় তোমার 2 বোনকে স্কুল কলেজ থেকে নিয়ে এসো। ওকে। এরপর ফোন রেখে মন দিয়ে কাজ করতেছিলাম। তখনই শাওন ভিডিও কল দিল। কি স্যার, কেমন আছেন? ম্যানেজার সাহেব ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো। ভাই, আমি খুব তাড়াতাড়ি ঢাকায় আসতেছি। কেন রে হারামি? তুই বল, রাগ করবি না? আজব, আমি আবার রাগ করব কেন? ভাই, আমি তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলছি। কি কাজ? তুই বল, রাগ করবি না? ওকে, বল। ভাই, আমি একজনকে ভালোবাসি। এটা তো ভালো কথা। ভালো কথা না। আচ্ছা, তা ভাবির নাম কি? নীলা। ও, ভালো নাম। একটা পিক দিয়ে তো দেখি। তুই তাকে চিনিস ভালো করেই। কি? কোন নীলা? আমার মামা তো বোন নীলা না তো? ঠিক বলেছিস। ওরে হারামি, শেষ পর্যন্ত তুই। ভাই, আমি রাগ করেছি। কেন? এসব কবে কবে? আর আমাকে তোরা দুজনেই কেউ কিচ্ছু বলিস নাই। আরে নীলা তো ভয়ে বলে নাই। ওকে, রাখ এখন। বাড়ি গিয়ে নীলার ব্যাপারটা দেখতেছি। প্লিজ ভাই, কিছু বলিস না। তুই রাখ, বান্দর। যাক, ভালোই। শাওন তো ভালো ছেলে, চাকরিও আছে। আশা করি এটা মামাও মেনে নিবে। এরপর অফিস শেষ করে বাসায় চলে এলাম 2 মহারানীকে নিয়ে। বাসায় এসে নীলাকে জিজ্ঞেস করলাম, কিরে, তুই নাকি শাওনকে ভালোবাসিস? আসলে কি? সত্যিটা বল। সত্যি। তাহলে আমাকে বলিস নাই কেন? সরি। আর কবে কবে এসব করলি? তোমার সাথে যখন দ্বিতীয়বার দেখা করতে আসছিলাম তখন। বাহ বাহ, কি সুন্দর। আবার বলা হচ্ছে? মামাকে বলবো? না, প্লিজ প্লিজ। বলবো না। তার আগে বল, ঠিকঠাক পড়াশোনা করবি? করব। আচ্ছা, যা এবার। এরপর নীলা চলে গেল। আবু, ভাত খাবি এখন? আমি খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। এই যে, বস খেতে। খাবার খেয়ে বাইক নিয়ে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আজকে আমি একটা কথা বলতে চাই। বল। শ্রাবণ, তুই কি বিয়ে শাদী করবি না? মামা, এইটা তুই ঠিক বলেছিস। আমাদের তো সকলেরই বিয়ে হলো, কিন্তু তোর কি খবর? আরে ভাই, আমি বিয়ে করব না। কেন? ভাল লাগে না এইসব হাবিজাবি। ভাই, তুই ঠিক বলেছিস। শালা বিয়ে করে একটু শান্তি নেই। এই যে দিন শেষে এখানে বসে আড্ডা দিচ্ছি, সেটাও বইয়ের ইচ্ছায়। লাইফটা পুরা তেজপাতা। এরপর আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। যথারীতি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে রেডি হয়ে আমি আর মামা একসাথে মামার অফিসে গেলাম। শ্রাবণ, তুই আমার কেবিনে বসে থাক, আমি একটু পরে তোর সাথে কথা বলতেছি। আর মিটিং এর ফাইলটা দাও, দেখে নি। এই যে দেখ, টেবিলের ওপরে। ওকে। ফাইল দেখে সব বুঝে নিলাম। আধা ঘন্টা পরে মামা ডেকে নিয়ে গেল মিটিং রুমে, কিন্তু সেখানে গিয়ে আমার বুকু ধড়ফড় আরম্ভ করে দিল। আজকের মিটিং ফিক্স হয়েছে এফএক্স কোম্পানির সাথে।
কিন্তু এই কোম্পানির মালিক আর কেউ নয়, রিয়ার বাবা। আজ প্রায় 3 বছর পরে রিয়াকে দেখলাম। এখানে রিয়া আর রিয়ার বাবা উপস্থিত আছে, সাথে কয়েকজন স্টাফ মনে হয়। রিয়া দেখতে একই রকম আছে, কিন্তু অনেক চিকন হয়ে গেছে। তার চোখে এখনো সেই মায়া আছে। জানি না তার চোখের দিকে তাকালে আমি অন্য জগতে চলে যাই। যাই হোক, আমি স্বাভাবিক হয়ে মিটিং আরম্ভ করে দিলাম। রিয়া এবং রিয়ার আব্বু শ্রাবণকে দেখে অনেক অবাক হয়েছে। কিভাবে এইসব সম্ভব? তার চোখে ভুল দেখতেছে না তো? যে শ্রাবণকে 3 বছর ধরে খুঁজে কোথাও পায়নি, আজ তাকে তারা নিজের চোখের সামনে দেখতেছে। প্রায় 1 ঘন্টা পরে মিটিং শেষ হলো। রিয়ার কোনো মনোযোগই ছিল না এই মিটিং এ। আমি জানি রিয়া আমাকে এখন আর ভালোবাসে না, আর ওর তো অন্য কেউ আছে। তাই আমি মিটিং রুম থেকে বের হয়ে মামার কেবিনে যেতে লাগলাম। ঠিক তখনই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে পিছে ফিরে দেখি রিয়া। আমি কিছু না বলে ঠাস করে একটা চড় মেরে দিলাম। হোয়াট দ্য হেল, আপনি কে আর আমাকে জড়িয়ে ধরছেন কেন? শ্রাবণ, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি রিয়া, তোমার রিয়া। কে আপনি? আর আমি শ্রাবণ না, আমার নাম ইমন। শ্রাবণ, আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমার সাথে এরকমটা করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তার মানে রিয়া শিহাবের আসল রূপ দেখে ফেলেছে, তাই আবার আমাকে ওর জীবন সঙ্গী হিসেবে চাচ্ছে। কিন্তু আমি এবার বলবো না, আমি আর রিয়ার ফাঁদে পা দিব না। মনে মনে ভেবে নিলাম, আরে আপু আপনি কে আর আমাকে কি সব যাতা বলছেন?